5 নম্বরে বলেছে সহজ পদ্ধতিতে গুণ করি। 5 আর 1 নম্বরে দেওয়া আছে 199 গুণ 25। সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম হচ্ছে গুণ্য অথবা গুণকে যদি 90 থেকে 110 বা 190 থেকে 199 অথবা 990 থেকে 1010 পর্যন্ত এদের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে ভেঙে কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো গুণ্য অথবা গুণকে কিভাবে ভাঙতে হবে। এখানে আমাদের গুণ্য আছে 199। এই 199কে প্রথমে ভেঙে বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন এই 199কে এমনভাবে ভাঙতে হবে যেন বন্ধনীর ভিতরে বিয়োগ চিহ্ন ব্যবহার করলে তাদের বিয়োগফল যেন আমরা যেই সংখ্যাটি ভাঙব সেই সংখ্যাটি হয়। আর যদি আমরা যোগ চিহ্ন ব্যবহার করি তবে তাদের যোগফল যেন আমরা যেই সংখ্যাটি ভাঙব সেই সংখ্যাটি হয়। এরপরের কাজ হবে বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে বাকি যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করতে হবে এবং উভয় সংখ্যার গুণের সম্পর্কের মাঝে আমরা যদি বিয়োগ চিহ্ন ব্যবহার করি তবে বিয়োগ চিহ্ন বসাতে হবে, আর যদি যোগ চিহ্ন ব্যবহার করি তবে উভয় সংখ্যার গুণের সম্পর্কের মাঝে যোগ চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শুরু করি। সমান এখানে আমরা গুণ্য 199কে ভাঙব। 199কে ভেঙে পাই 200 বিয়োগ 1, বন্ধনীর ভিতরে রাখতে হবে। 200 থেকে 1 বিয়োগ করে পাই 199। তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। গুণ 25 এর 25। এবারে আমরা বন্ধনীর ভিতরে উভয় সংখ্যাকে 25 দিয়ে গুণ করব। তার জন্য আমাদেরকে লিখতে হবে সমান 200 গুণ 25, বন্ধনীর ভিতরে রাখতে হবে। বিয়োগের বিয়োগ 1 গুণ 25, বন্ধনীর ভিতরে রাখতে হবে। এবারে আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 200কে 25 দিয়ে গুণ করে পাই 5000 বিয়োগ 1কে 25 দিয়ে গুণ করে পাই 25। এখন যেহেতু উভয় সংখ্যার মাঝে বিয়োগ চিহ্ন রয়েছে তাই আমরা 5000 থেকে 25 বিয়োগ করব। সমান 5000 থেকে 25 বিয়োগ করে পাই 4975। উত্তর গুণফল 4975। 2 নম্বরে দেওয়া আছে 7240 গুণ 110। এইখানে যেহেতু গুণকে 110 রয়েছে তাই আমরা 110কে ভাঙব। সমান প্রথমে লিখব 7240 গুণ 100 যোগ 10, বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা যদি 100 এর সাথে 10 যোগ করি তাহলে আমরা পাই 110। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, বন্ধনীর ভিতরে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ বন্ধনীর ভিতরে প্রথম সংখ্যার শেষে দুটি অঙ্ক বা তিনটি অঙ্ক শূন্য থাকবে। এবারে আমরা বন্ধনীর ভিতরে দুটি সংখ্যা দিয়ে 7240কে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান 7240 গুণ 100, বন্ধনীর ভিতরে রাখতে হবে, যোগ 7240 গুণ 10, বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 7240কে 100 দিয়ে গুণ করে পাই 7,24,000 যোগের যোগ 7240কে 10 দিয়ে গুণ করে পাই 72,400। এখন যেহেতু উভয় সংখ্যার মাঝে যোগ চিহ্ন রয়েছে তাই আমরা 7,24,000 এর সাথে 72,400 যোগ করব। সমান 7,24,000 এর সাথে 72,400 যোগ করে পাই 7,96,400। উত্তর গুণফল 7,96,400। 3 নম্বরে দেওয়া আছে 4520 গুণ 998। এখানে যেহেতু গুণক 998 আছে তাই আমরা 998কে ভাঙব। সমান 4520 গুণ 1000 বিয়োগ 2। এখন আমরা যদি 1000 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা পাই 998। তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এবারে আমরা বন্ধনীর ভিতরে উভয় সংখ্যা দিয়ে 4520কে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান 4520 গুণ 1000, বন্ধনীর ভিতরে রাখতে হবে,
বিয়োগের বিয়োগ 4520 গুণ 2 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 4520কে 1000 দিয়ে গুণ করে পাই 45,20,000 বিয়োগের বিয়োগ 4520কে 2 দিয়ে গুণ করে পাই 9040। এবারে যেহেতু উভয় সংখ্যার মাঝে বিয়োগ চিহ্ন রয়েছে তাই আমরা 45,20,000 থেকে 9040 বিয়োগ করব। সমান 45,20,000 থেকে 9040 বিয়োগ করে পাই 45,10,960। উত্তর গুণফল 45,10,960। 4 নম্বরে দেওয়া আছে 6520 গুণ 1001। এখানে যেহেতু গুণক 1001 তাই আমরা গুণককে ভাঙব। সমান 6520 গুণ 1000 যোগ 1। এখন আমরা যদি 1000-এর সাথে 1 যোগ করি তাহলে আমাদের 1001 ঠিক আছে। এবারে আমরা বন্ধনীর ভিতরে উভয় সংখ্যা দিয়ে 6520কে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে 6520 গুণ 1000 বন্ধনীর ভিতরে রাখতে হবে যোগ 6520 গুণ 1 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 6520কে 1000 দিয়ে গুণ করে পাই 65,20,000 যোগের যোগ 6520কে 1 দিয়ে গুণ করে পাই 6520। এখন যেহেতু উভয় সংখ্যার মাঝে যোগ চিহ্ন রয়েছে তাই আমরা 65,20,000-এর সাথে 6520 যোগ করব। সমান 65,20,000-এর সাথে 6520 যোগ করে পাই 65,26,520। উত্তর গুণফল 65,26,520। 6 নম্বরে বলেছে সহজ পদ্ধতিতে ভাগ করে। 6-এর 1 নম্বরে দেওয়া আছে 67,458 ভাগ 100। মনে রাখতে হবে ভাজক যদি 10, 100 এবং 1000 হয় তবে ভাজকের ডান দিকে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততগুলো অঙ্কের নিচে একটি দাগ দিতে হবে। বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে বৃত্তের ভিতরে রাখতে হবে। বৃত্তের ভিতরের সংখ্যাটি হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি হবে ভাগশেষ। এখানে আমাদের 1 নম্বরের ভাজ্য হচ্ছে 67,458 এবং ভাজক হচ্ছে 100। ভাজক 100 এর ডানে দুটি শূন্য থাকায় আমাদেরকে লিখতে হবে এখানে ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 674-এ আমরা বৃত্ত দিব এবং 58 এর নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা 674 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 58 হবে ভাগশেষ। সমাধান 67,458 ভাগ 100। 674 হবে বৃত্ত, 58 এর নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডানে দুটি অঙ্ক 58 এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 674, ভাগশেষ 58। 2 নম্বরে দেওয়া আছে 82,500 ভাগ 10। এখানে আমাদের ভাজক হচ্ছে 10। ভাজকের ডানে একটি শূন্য থাকায় আমাদেরকে লিখতে হবে এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে এক অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 8,250-এ আমরা বৃত্ত দিব এবং শূন্যের নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 8,250 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া শূন্য হবে ভাগশেষ। সমাধান 82,500 ভাগ 10। এখানে আমরা
8250-এ বৃত্ত দিব এবং শূন্যের নিচে একটি দাগ দেব, কেননা আমাদের ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডানের একটি অঙ্কের নিচে একটি দাগ, তাই শূন্যের নিচে একটি দাগ হবে। উত্তর ভাগফল 8250, ভাগশেষ 0। 3 নম্বরে দেওয়া আছে 90865 ভাগ 100। এখানে আমাদের ভাজক হচ্ছে 100, ভাজকের ডানে দুটি শূন্য আছে, সেজন্য আমাদেরকে লিখতে হবে এখানে ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুই অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 908-এ আমরা বৃত্ত দিব এবং 65-র নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা 908 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 65 হবে ভাগশেষ। সমাধান 90865 ভাগ 100। এখানে 908-এ হবে বৃত্ত এবং 65-র নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডানের দুটি অঙ্ক 65-র নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 908, ভাগশেষ 65। 4 নম্বরে দেওয়া আছে 85200 ভাগ 100। এখানে আমাদের ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, সেজন্য আমাদের অঙ্কটি সমাধান করতে হলে লিখতে হবে এখানে ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুই অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 852-এর মধ্যে আমরা বৃত্ত দিব এবং দুটি শূন্যের নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা 852 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া দুটি শূন্য হবে ভাগশেষ। সমাধান 85200 ভাগ 100। এখানে 852-এর মধ্যে হবে বৃত্ত এবং দুটি শূন্যের নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডানের দুটি শূন্যের নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 852, ভাগশেষ 0। 7 নম্বরে বলেছে সঠিক কিনা যাচাই করি। 7-এর 1 নম্বরে দেওয়া আছে 29845 ভাগ 293, এর ভাগফল 101, ভাগশেষ 252। আমরা ভাগ অঙ্কটি করে দেখি সঠিক আছে কিনা। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়ায় লিখে নেব। প্রথমে লিখব 293, তারপরে লিখব 29845। 29845-এর উপরে একটি দাগ টানব, এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 298। 293 298-এর মধ্যে যায়। আমরা 293-কে 1 দিয়ে গুণ করে পাই 293, তাহলে আমরা ভাগফলে লিখব 1। 298-এর 8-এর উপরে প্রথম ভাগফল লিখব 1, কেননা আমরা ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিয়েছি ভাগ করার জন্য, সেজন্য 8-এর উপরে লিখব প্রথম ভাগফল 1। মনে রাখতে হবে প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হয় ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। এখন 298-এর নিচে লিখব 293। 298 থেকে 293 বিয়োগ করে পাই 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5। 9 থেকে 9 বিয়োগ করে পাই 0। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে 4 নামিয়ে আনি 54। 54-কে 293 দিয়ে ভাগ করা যায় না, কারণ 293 থেকে 54 ছোট, তাই আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 54-এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 54 থেকে 0 বিয়োগ করে পাই 54। এখন উপর থেকে 5 নামিয়ে আনব। 5
45। 293 545-এর মধ্যে যাবে একবার, তাহলে আমরা ভাগফলে লিখব 1। 545-এর নিচে লিখব 293। 545 থেকে 293 বিয়োগ করে পাই 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2। 4কে ধরতে হবে 14। 14 থেকে 9 বিয়োগ করে পাই 5। 4কে 14 ধরায় 2কে ধরতে হবে 3। 5 থেকে 3 বিয়োগ করে পাই 2। আমরা ভাগফল পেয়েছি 101, ভাগশেষ পেয়েছি 252। উত্তর ভাগফল 101, ভাগশেষ 252। তাহলে আমরা লিখতে পারি আমাদের ভাগ অঙ্কটি সঠিক। 7-2 নম্বরে বলেছে 39,493 ভাগ 321 এর ভাগফল 123, ভাগশেষ 10। আমরা ভাগ অঙ্কটি করে দেখি সঠিক আছে কিনা। প্রথমে আমরা দেখব 321 394 এর মধ্যে কতবার পাওয়া যায়। 321 394 এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1। 394 এর ডানের সংখ্যাটি 4 এর উপরে প্রথম ভাগফল লিখব 1। এখন 394 এর নিচে 321 লিখে বিয়োগ করব। 394 থেকে 321 বিয়োগ করে পাই 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3। 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 9 নামিয়ে আনব, 739। এবারে 321 739 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 321কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 321কে 2 দিয়ে গুণ করে পাই 642। তাহলে 321 739 এর মধ্যে 2 বার পাওয়া যায়। আমরা ভাগফলে লিখব 2। 739 এর নিচে লিখব 642। 739 থেকে 642 বিয়োগ করে পাই 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। 3কে 13 ধরতে হবে। 13 থেকে 4 বিয়োগ করলে থাকে 9। 3কে 13 ধরায় 6কে ধরতে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 3 নামিয়ে আনব, 973। এবারে 321 973 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 321কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 321কে 3 দিয়ে গুণ করে পাই 963। তাহলে 321 973 এর মধ্যে 3 বার পাওয়া যায়। আমরা ভাগফলে লিখব 3। 973 এর নিচে লিখব 963। এখন 973 থেকে 963 বিয়োগ করে পাই 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 123 এবং ভাগশেষ পেয়েছি 10। উত্তর ভাগফল 123, ভাগশেষ 10। তাহলে আমাদের এই ভাগ অঙ্কটি সঠিক। 3 নম্বরে দেওয়া আছে 97,500 ভাগ 186 এর ভাগফল 523, ভাগশেষ 222। আমরা ভাগ অঙ্কটি করে দেখি সঠিক আছে কিনা। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। প্রথমে 186 975 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 186কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 186কে 5 দিয়ে গুণ করে পাই 930। তাহলে আমরা ভাগফলে লিখব 5। 975 এর নিচে লিখব 930। 975 থেকে 930 বিয়োগ করে পাই 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5। 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4। 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 0 নামিয়ে আনি, 450। এবারে 186 450 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 186কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব।
186কে 2 দিয়ে গুণ করে পাই 372। তাহলে 186 450-এর মধ্যে 2 বার পাওয়া যায়। আমরা ভাগফলে লিখব 2। 450-এর নিচে লিখব 372। 450 থেকে 372 বিয়োগ করে পাই, শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। শূন্যকে 10 ধরায় 7কে ধরতে হবে 8। 5কে আবার 15 ধরতে হবে। 15 থেকে 8 বিয়োগ করে পাই 7। 5কে 15 ধরায় 3কে ধরতে হবে 4। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 0 নামিয়ে আনব। 780। এবারে 186 780 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 186কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 186কে 4 দিয়ে গুণ করে পাই 744। তাহলে 186 780 এর মধ্যে 4 বার পাওয়া যায়। আমরা ভাগফলে লিখব 4। 780 এর নিচে লিখব 744। 780 থেকে 744 বিয়োগ করে পাই, শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 4 বিয়োগ করে পাই 6। শূন্যকে 10 ধরায় 4কে ধরতে হবে 5। 8 থেকে 5 বিয়োগ করে পাই 3। 7 থেকে 7 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 524 এবং ভাগশেষ পেয়েছি 36। উত্তর ভাগফল 524, ভাগশেষ 36। তাহলে আমাদের এই ভাগ অঙ্কটি সঠিক নয়। 8 নম্বর প্রশ্ন, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। এই প্রশ্নটি আমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমরা প্রশ্নে দেখি কোনো বাড়িতে চাল আছে 98,000 গ্রাম। এখন তারা যদি প্রতিদিন 650 গ্রাম চাল রান্না করে, তবে কততম দিনে তাদের চালগুলো শেষ হবে? আমাদেরকে বের করতে হবে। মনে রাখতে হবে, প্রশ্ন দেখে যদি আমরা বুঝতে পারি কোনো জিনিস থেকে বা কোনো দ্রব্য থেকে যদি প্রতিদিন কমতে থাকে বা দিনে দিনে কমতে থাকে, তখন সেই অঙ্কটি ভাগ করতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে 98,000 গ্রাম চাল থেকে প্রতিদিন 650 গ্রাম চাল করে কমতেছে, তাই আমরা অঙ্কটিকে ভাগ করব। আমরা 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ করব। আমাদের প্রশ্নে চেয়েছে কততম দিনে চাল শেষ হবে, তাই আমরা অঙ্কটি সাজিয়ে লেখার সময় দিনের সংখ্যা শেষে লিখব এবং চালের সংখ্যা প্রথমে লিখব। আমরা লিখব 650 গ্রাম চাল শেষ হবে প্রথম দিনে। যেহেতু ক্রমবাচক সংখ্যায় উত্তর বের করতে বলেছে, তাই আমরা এখানে প্রথম দিনে লিখব। সুতরাং 98,000 গ্রাম চাল শেষ হবে 98,000 গ্রাম ভাগ 650। 98,000কে 650 দিয়ে ভাগ করে পাই। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। 650 980 এর মধ্যে যাবে একবার। তাহলে আমরা ভাগফলে লিখব 1। 980 এর নিচে লিখব 650। 980 থেকে 650 বিয়োগ করে পাই, 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3। 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3। এখন উপর থেকে 0 নামিয়ে আনব, 3300। এবার 650 3300 এর মধ্যে কতবার যাবে? আমরা 650কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 650কে 5 দিয়ে গুণ করে পাই 3250। তাহলে আমরা ভাগফলে লিখব 5 এবং 3300 এর নিচে লিখব 3250। 3300 থেকে 3250 বিয়োগ করে পাই, 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5।
শূন্যকে 10 ধরায় 2কে ধরতে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। আবার 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 0 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 500। 650 থেকে 500 ছোট হয়। 650 দিয়ে 500কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 500 এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 500 থেকে 0 বিয়োগ করলে থাকে 500। আমরা ভাগফল পেয়েছি 150 সমান 150তম দিনে। যেহেতু অবশিষ্ট 500 গ্রাম চাল সবাই মিলে আরও একদিন খেতে পারবে, তাই 150-এর সাথে আরও একদিন যোগ করতে হবে। সমান 150 যোগ 1 তম দিনে সমান 150-এর সাথে 1 যোগ করে পাই 151তম দিনে। উত্তর 151তম দিনে চাল শেষ হবে। 9 নম্বর প্রশ্ন। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 17,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? যেহেতু 17,000টা কাগজ থেকে প্রতি বইয়ের জন্য 138টা করে কাগজ কমতে থাকবে, তাই আমরা অঙ্কটিকে ভাগ করব। আমরা 17,000কে 138 দিয়ে ভাগ করলে কয়টি বই তৈরি করা যাবে বের হবে। আমরা সাজিয়ে লেখার সময় বইয়ের সংখ্যা শেষে লিখব এবং কাগজের সংখ্যা প্রথমে লিখব। আমরা লিখব 138টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে একটি। সুতরাং 17,000টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে 17,000 ভাগ 138। 17,000কে 138 দিয়ে ভাগ করে পাই 138। 700 এর মধ্যে যাবে 5 বার। আমরা 138কে 5 দিয়ে গুণ করে পাই 690। তাহলে আমরা ভাগফলে লিখব 5। 700 এর নিচে লিখব 690। 700 থেকে 690 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করে পাই 1। শূন্যকে 10 ধরায় 6কে ধরতে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে 0 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 100। 138 দিয়ে 100কে ভাগ করা যায় না, তাই ভাগফলে একটি শূন্য দেব এবং 100 এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 100 থেকে 0 বিয়োগ করে পাই 100। এবারে পরবর্তী শূন্য নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 1000। 138 1000-এর মধ্যে যাবে 7 বার। 138কে 7 দিয়ে গুণ করে পাই 966। তাহলে আমরা ভাগফলে লিখব 7। 1000-এর নিচে লিখব 966। 1000 থেকে 966 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করে পাই 4। শূন্যকে 10 ধরায় 6কে ধরতে হবে 7। আবার শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 7 বিয়োগ করে পাই 3। শূন্যকে 10 ধরায় 9কে ধরতে হবে 10। আবার শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 10 বিয়োগ করে পাই 0। শূন্যকে 10 ধরায় 1-এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 507 এবং ভাগশেষ পেয়েছি 34। তাহলে আমরা লিখব সমান 507টি। এখন প্রশ্ন থাকতে পারে 34টা কাগজ তো আরো বাকি আছে, বা 34টা কাগজ তো আরো অবশিষ্ট রয়েছে। এই 34টা কাগজ দিয়ে কি বই তৈরি করা যাবে? 34টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে না, কারণ প্রশ্নে বলেছে বই তৈরি করতে হলে 138টা কাগজ লাগবে। তাই অবশিষ্ট 34টা কাগজ দিয়ে একটি সম্পূর্ণ বই তৈরি করা যাবে না। উত্তর 507টি বই তৈরি করা যাবে। 10 নম্বর প্রশ্ন।
শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? আমরা সবাই জানি 500 টাকার একটি নোটে হয় 500 টাকা। আমাদেরকে বের করতে হবে 500 টাকার 750টি নোটে কত হয়। মনে রাখতে হবে, প্রশ্নে যদি একটি নোট থেকে বেশি সংখ্যক নোটের টাকার পরিমাণ বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। যেহেতু প্রশ্নে টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই সাজিয়ে লেখার সময় টাকার পরিমাণ আমরা শেষে লিখব এবং নোটের পরিমাণ আমরা প্রথমে লিখব। তাহলে আমরা লিখতে পারি 500 টাকার একটি নোটে হয় 500 টাকা। সুতরাং 500 টাকার 750টি নোটে হয় 750 গুণ 500। 750কে 500 দিয়ে গুণ করে পাই। যেহেতু গুণ্য এবং গুণকের উভয়ের ডান পাশে শূন্য রয়েছে, তাই প্রথমে আমরা 3টি শূন্য বসিয়ে দেব। এখন গুণকের 5 দ্বারা গুণের 75কে গুণ করে বসাবো। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 5 25। 25-এর 5 হাতে থাকে 2। 5 দিয়ে 7কে গুণ করে পাই 5 7 35। 35 আর হাতে 2 37 সমান 3,75,000 টাকা। উত্তর 3,75,000 টাকা দান করলেন। 11 নম্বর প্রশ্ন, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। প্রশ্নে আমরা দেখতে পাই রাখি এক মাসে সঞ্চয় করে 950 টাকা। আমাদেরকে বের করতে হবে রাখি কততম মাসে 50,000 টাকা সঞ্চয় করতে পারবে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি বড় অঙ্কের টাকা কত মাসে বা কততম মাসে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সঞ্চয় করে শেষ করতে পারবে এই রকম উত্তর চাওয়া হয়, তবে অঙ্কটি ভাগ করতে হয়। আমরা যদি 50,000কে 950 দিয়ে ভাগ করি তবে কততম মাসে রাখির সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে বের হবে। যেহেতু প্রশ্নে চেয়েছে কততম মাসে, তাই আমরা অঙ্কটি সাজিয়ে লেখার সময় মাসের সংখ্যা ক্রমবাচক সংখ্যায় শেষে লিখব এবং টাকার পরিমাণ প্রথমে লিখব। তাহলে আমরা লিখতে পারি 950 টাকা সঞ্চয় করেন প্রথম মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন 50,000 ভাগ 950। 50,000কে 950 দিয়ে ভাগ করে পাই। এখানে আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 500, যা 950 দিয়ে ভাগ করা যায় না। তাই আমরা ভাজ্যের প্রথম 4 অঙ্ক নেব 5,000। 950 5,000-এর মধ্যে যাবে 5 বার। 950কে 5 দিয়ে গুণ করে পাই 4,750। আমরা ভাগফলে লিখব 5। 5,000-এর নিচে লিখব 4,750। 5,000 থেকে 4,750 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করে পাই 5। শূন্যকে 10 ধরায় 7কে ধরতে হবে 8। শূন্যকে আবার 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। শূন্যকে 10 ধরায় 4কে ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। 250। এবার আমরা উপর থেকে 0 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 2,500। 950 2,500-এর মধ্যে যাবে 2 বার। 950কে 2 দিয়ে গুণ করে পাই 1,900। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 2,500-এর নিচে লিখব 1,900। 2,500 থেকে 1,900 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। আবার 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 5কে ধরতে হবে 15। 15 থেকে 9 বিয়োগ করে পাই 6। 5কে 15 ধরায় 1কে ধরতে হবে 2। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 52 সমান 52তম মাসে।
এখন প্রশ্নে আমরা দেখি কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। এখানে 52তম মাসে হলে অবশিষ্ট 600 টাকা থেকে যায়। এই 600 টাকা জমানোর জন্য আরও 1 মাসের প্রয়োজন হয়। তাই আমরা লিখব সমান 52 যোগ 1 সমান 52 এর সাথে 1 যোগ করে পাই 53তম মাসে। উত্তর 53তম মাসে অতিক্রম করবে। 12 নম্বর প্রশ্ন, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করল। এতে তার কত টাকা খরচ হলো? প্রশ্নে আমরা দেখতে পাই 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করল। যেহেতু দরে কথাটি উল্লেখ আছে, তাই আমরা বুঝতে পারি একটি ব্রয়লার মুরগি ক্রয় বাবদ খরচ 225 টাকা। 345টি ব্রয়লার মুরগি ক্রয় বাবদ খরচের টাকা বের করতে হলে 345কে 225 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখে সমাধান করি। যেহেতু প্রশ্নে টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই টাকার সংখ্যা শেষে লিখতে হবে এবং মুরগির সংখ্যা প্রথমে লিখতে হবে। আমরা লিখব একটি ব্রয়লার মুরগি ক্রয় করল 225 টাকায়। সুতরাং 345টি ব্রয়লার মুরগি ক্রয় করল 345 গুণ 225 টাকায়। 345কে 225 দিয়ে গুণ করে পাই 77,625 সমান 77,625 টাকায়। উত্তর 77,625 টাকা খরচ হলো। 13 নম্বর প্রশ্ন, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? আমাদের প্রশ্নে বইয়ের সংখ্যা দেওয়া আছে 3,79,680টি। এই বইগুলো রাখার জন্য আলমারি ব্যবহার করা হয়। এখন একটি আলমারিতে যদি 560টি বই রাখা যায়, তাহলে 3,79,680টি বই রাখার জন্য কতটি আলমারি লাগতে পারে আমাদেরকে বের করতে হবে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি যে কোনো বস্তুর সংখ্যা গণনায় বড় হয় এবং সেই বস্তুগুলো নির্দিষ্ট কোনো পাত্র বা আলমারিতে রাখার জন্য নির্দিষ্ট কোনো ছোট সংখ্যা দেওয়া হয়, তখন নির্দিষ্ট পাত্র বা আলমারি বের করার জন্য অঙ্কটি ভাগ করতে হয়। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করি। যেহেতু আলমারির সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা আলমারির সংখ্যা শেষে লিখব এবং বইয়ের সংখ্যা প্রথমে লিখব। তাহলে আমরা লিখতে পারি 560টি বই রাখা যায় একটি আলমারিতে। সুতরাং 3,79,680টি বই রাখা যায়। 3,79,680 ভাগ 560। 3,79,680কে 560 দিয়ে ভাগ করে পাই 678 সমান 678টি আলমারিতে। উত্তর 678টি আলমারিতে। 14 নম্বরে বলেছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,150 টাকা দরে বিক্রয় করলেন। 14 নম্বর অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 14 এর কতে বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। যেহেতু আমরা প্রশ্নে দেখতে পাই এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1,880 টাকা, তাই 1,264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য বের করতে হলে 1,880কে 1,264 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক বস্তা পেঁয়াজ ক্রয় বাবদ খরচ 1,880 টাকা। সুতরাং 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় বাবদ খরচ 1,880 গুণ 1,264। 1,880কে 1,264 দিয়ে গুণ করে পাই 23,76,320 টাকা সমান 23,76,320 টাকা। উত্তর 23,76,320 টাকা। 14 এর খতে বলেছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো।
প্রশ্নে আমরা দেখতে পাই এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা। পেঁয়াজের বিক্রয় মূল্য বের করতে হলে 2150কে 1264 দিয়ে গুণ করতে হবে। পেঁয়াজের বিক্রয় মূল্য বের করার পরে পেঁয়াজের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলে তার কত টাকা লাভ হলো বের হবে। তাহলে আমরা লিখতে পারি এক বস্তা পেঁয়াজ বিক্রয় করেন 2150 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজ বিক্রয় করেন 2150 গুণ 1264। 2150কে 1264 দিয়ে গুণ করে পাই 27,17,600 টাকা। এই 27,17,600 টাকা হচ্ছে পেঁয়াজের বিক্রয় মূল্য। আমরা কতে পেঁয়াজের ক্রয় মূল্য বের করেছি, তাই এখন আমরা লিখব ক হতে প্রাপ্ত 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 23,76,320 টাকা। মনে রাখতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের টাকা বের হবে। তাহলে আমরা এখন লিখব সুতরাং পেঁয়াজ বিক্রির পর তার লাভ হলো 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা। 27,17,600 থেকে 23,76,320 বিয়োগ করে পাই 3,41,280 টাকা সমান 3,41,280 টাকা। উত্তর 3,41,280 টাকা লাভ হলো।